গল্পের বাগিচা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের গল্প বিদেহী, রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে মিহিজামের প্রাকৃতিক সৌন্দর্যের একটা আলাদা আকর্ষণ ছিল। চারিদিকে ছিল ঘন সবুজের সমারোহ, ছোট ছোট টিলা, পাহাড়ে ভর্তি ছিল জায়গাটা। এখন সুন্দর পাহাড়ি এলাকা ছাড়া আর কোনো টিলা নেই বললেই চলে। দূরের পাহাড়গুলো অবশ্য যেমন ছিল তেমনই আছে। মিহিজামে খুকুদিরা থাকতেন গোলাপবাগের কাছে একটা ছোট্ট বাড়িতে। চারিদিকে লাল মাটির প্রান্তর, বন, উপবন, কি চমৎকার সবুজের সমারোহ সেখানে। সময়টা তখন ভাদ্র আশ্বিন মাস হবে। হঠাৎ কিছুদিন জ্বর ভোগ করে শরীরটা দুর্বল হয়ে গেছিল। এমন সময় অপ্রত্যাশিতভাবে একদিন খুকুদির একটা চিঠি এসে হাজির। খুকুদি সেই চিঠিতে আমাদের সবার কুশল নিয়ে বারবার অনুরোধ করেছেন ওদের ওখানে একবার বেড়াতে যাওয়ার জন্য। বিশেষ করে তো আমাকে। তিনি লিখেছেন, এই শরতে অন্তত কয়েকটা দিন আমাদের এখান থেকে ঘুরে যা, দেখবি খুব ভালো লাগবে। আমার তো এখন এমন হয়েছে যে মিহিজাম ছাড়া আর কোথাও যেতে ইচ্ছে করে না। আসবি তো? চিঠি পেয়ে আমি তো লাফিয়ে উঠলাম। বাবা মা দুজনেই উৎসাহিত হলেন। বাবা বললেন, তা কয়েকটা দিন যদি ছেলেটা একটু হাওয়া বদল করে আসে তো মন্দ কি? খুকু যখন অত করে লিখেছে তখন যাক না, শরীরটাও ভালো হবে, দুর্বলতাও কাটবে। মায়েরও অমত হলো না। অতএব যাওয়ার দিন ঠিক হলো। বাবার এক বন্ধু ছিলেন রেলের চেকার। উনি প্রায়ই চিত্তরঞ্জন মধুপুর হয়ে ঝাঁঝার দিকে যেতেন। আমাকে একদিন তারই সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো চিত্তরঞ্জনে। মিহিজাম গেলে চিত্তরঞ্জনেই নামতে হয়, লাইনের এপার আর ওপার। খুকুদিরা তো দারুণ খুশি হলেন আমাকে দেখে। খুকুদির বাবা মা, খুকুদি সকলের যেন আনন্দ ধরে না। খুকুদি বললেন, তুই এসেছিস, এতে যে আমার কি আনন্দ হচ্ছে তা কি বলবো। প্রায় তোর কথা ভাবি। একসঙ্গে ছিলাম কত দিন, এখন আমি একদম একা। আমি বললাম, অনেকদিন পর তোমাকে দেখে আমারও আনন্দ হচ্ছে খুব। বাড়ি তো চিনে গেলাম, এখন সময় সুযোগ হলে আমি একাই চলে আসতে পারবো। খুকুদিদের বাড়িটা দোতলা, ওপরে দুটো ঘর, নিচে দুটো। খুকুদির বাবা মা নিচের ঘরে শোন, খুকুদি ওপরে। খুকুদির পাশের ঘরটাই আমার জন্য বরাদ্দ হলো। আমাকে যে ঘরটায় থাকতে দেয়া হলো সেই ঘর থেকে দূরের হিলটপের দৃশ্য খুব ভালো দেখা যায়। বন সবুজে ঘেরা হিলটপের দৃশ্য ছিল কি চমৎকার। জানালা খুললেই সুগন্ধ ফুলের সৌরভে মন প্রাণ আমোদ করে দিত। ঘর থেকে আমি তো দারুণ খুশি হলাম। খুকুদিকে বললাম, আপনার বাবা এই একটা ভালো কাজ করেছে, কিন্তু এমন সুন্দর পরিবেশে বাড়িটা কিনেছেন তা বলবার নয়। খুকুদি বললেন, এই তো 2 মাস হলো কেনা হয়েছে বাড়িটা। আগে আমরা লাইনের ওপারে আমলাদহিতে থাকতাম। বাবার চাকরির মেয়াদও শেষ হলো, আমরাও বাড়ি কিনে চলে এলাম। মাত্র 10,000 টাকায় পেয়ে গেলাম বাড়িটা। ওই জন্যই তো তোকে চিঠি লিখলাম, এসে ঘুরে যা। ভাগ্যিস এলাম। এরপরে মা বাবাকেও নিয়ে আসব। এমন সুন্দর পরিবেশ, আমার কাছে তো এই বাড়িটা এখন স্বর্গ। দারুণ পছন্দ হয়েছে আমার বাড়িটা। যাই হোক, খুকুদিদের আদর যত্নে বেশ ভালোভাবেই কেটে গেল কয়েকটা দিন। মিহিজামকে আমি এমনই ভালোবেসে ফেললাম যে এই জায়গা ছেড়ে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। জ্বরের ক্লান্তিটাও দূর হয়েছে, দেহ মনে বল পেয়েছি। রোজ ভোরে উঠে খুকুদির সঙ্গে বেড়াতে যাওয়া, তারপর আদিবাসী গ্রাম ঘুরে শাল মহুয়ার গন্ধে মেতে ঘরে ফেরা, বেলায় হাট বেরোনো, আর বিকেল হলে হিলটপে উঠে বসে থাকা। এ কি ভোলবার! হাওড়া শহরের ঘিঞ্জি পরিবেশে থেকে যা কল্পনাও করিনি কখনো। একদিন হলো কি, খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। অন্যদিন খুকুদিই আমাকে ডাকেন, আজ আমি খুকুদিকে ডাকবো বলে দরজা খুলে বারান্দায় এসে দেখি খুকুদির বয়সী একটা অচেনা মেয়ে খুকুদির ঘর থেকে বেরিয়ে এলেন। এই কদিনে মেয়েটিকে তো আমি একবারও দেখিনি। কে উনি?
এত ভোরে কি করতে এসেছিলেন এখানে? মেয়েটি কিন্তু দারুণ সুন্দরী। এই আধো অন্ধকারেও তার রূপের ছটায় চারদিক যেন আলো হয়ে উঠেছে। উনি আমার পা থেকে মাথা পর্যন্ত বিস্ময়ে ভরা চোখে একবার দেখলেন এবং সিঁড়িতে নেমে গেলেন। বিস্ময় আমারও বড় কম হলো না। আমি খুকুদির ঘরের দরজায় টোকা দিলাম। ঘরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে সাড়া দিলেন খুকুদি। বেরিয়ে এসে বললেন, ভাগ্যিস ডাকলি তুই, খুব ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম আমি কখনো ঘুমোই না। আমি বললাম, উনি কে খুকুদি? কার কথা বলছিস তুই? কোথায় সে? এই যে একটু আগে যিনি আপনার ঘর থেকে বেরোলেন। কার কথা বলছিস? আমার ঘর থেকে? কি যাতা বলছিস তুই? এই তো আমি ঘুম থেকে উঠলাম, দরজার খিল খুললাম। আমি তখন সব কথা খুলে বললাম খুকুদিকে। ঘুমের ঘরে স্বপ্ন দেখিসনি তো? না, যা দেখবার আমি সজ্ঞানেই দেখেছি। কি জানি বাবা, কি দেখতে কি দেখেছিস তুই? নে নে, রেডি হয়ে নে, এই বেলা ঘুরে আসি একটু। খুব মেঘ করেছে আকাশে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আমায় কি আর বলার অপেক্ষা রাখে? সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম আমি। তারপর খুকুদির সঙ্গে চললাম প্রাতঃভ্রমণে। ওই মেয়েটির ব্যাপারে আর কোনো কথাবার্তা হলো না কারোর সাথে। তবে মনটা কেমন খারাপ হয়ে গেল। আজ আমরা চললাম রেল ব্রিজ পার হয়ে অন্যদিকে। আকাশ তখনও ভালোভাবে ফর্সা হয়নি। এক জায়গায় পাঁচিল ঘেরা একটি বাগানের ভেতরে গাছে গাছে অসংখ্য চাঁপা ফুল ফুটে আছে। তা দেখে আমার খুব লোভ হলো। চাঁপা ফুল আমার দারুণ প্রিয়। আমাদের বাগানেও গাছ আছে জানিস, কিন্তু এর গন্ধটা যেন অসাধারণ। কিন্তু এই ফুল কি করে পাই বলতো? আমি বললাম, ভেতরে যেন কাদের সব কথাবার্তা শোনা যাচ্ছে। নিশ্চয়ই ঢোকার কোনো রাস্তা আছে। আমার কথা শেষ হওয়ার আগেই দেখলাম একদল মেয়ে কলকল করতে করতে পাঁচিলের একটা ভাঙা অংশ থেকে বেরিয়ে আসছে। ওরা বেরিয়ে এলে আমরাও ঢুকলাম। খুকুদি আঁচল ভরে ফুল নিতে লাগলেন। আমি একপাশে একটি গোলঞ্চে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি একটু আগেই বাড়িতে দেখা সেই মেয়েটিও খুকুদির পাশে পাশে ফুল কুড়িয়ে চলেছে। খুকুদি লক্ষ্য না করলেও উনি কিন্তু মাঝে মাঝেই আর চোখে তাকিয়ে দেখছে আমার দিকে। এমন সময় টপ টপ করে দু একটা বৃষ্টির ফোঁটা আমার গায়ে পড়ল। আমি বললাম, আর না খুকুদি, চলে এসো, না হলে ভিজে যাব কিন্তু। কিন্তু খুকুদি আমার কোনো কথাই শুনলেন না। ভিজে ভিজেও ফুল কুড়িয়ে চলেছেন। বৃষ্টির জল গায়ে পড়তেই সেই মেয়েটি ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। আমি কাছে গিয়ে খুকুদির হাত ধরে টানতেই খুকুদি যেন একটু স্বাভাবিক হলেন এবং বললেন, এ হে, তুই একেবারে ভিজে গেছিস রে। সবে জ্বর থেকে উঠেছিস তুই। হায় ভগবান। আমি ভয়ে ভয়ে বললাম, খুকুদি, সেই মেয়েটা। কার কথা বলছিস তুই? কোথায় সে? সেই যাকে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। এখন কোথায় জানি না, তবে উনি তো তোমার পাশে পাশেই তোমার সঙ্গে ফুল তুলছিলেন। তোর কি হয়েছে বলতো আজ? বারবার কাকে দেখছিস তুই? আমি বললাম, ওই একজনকেই। এমন সময় প্রবল বর্ষণ শুরু হলো। আমরা একজনের গাড়ি বারান্দার নিচে আশ্রয় নিলাম। ততক্ষণে আকাশ ফর্সা হয়ে গেছে। প্রায় ঘণ্টাখানেক বাদে বৃষ্টি থামলে আমরা বাড়ি ফিরে এলাম। এরপর সারাটা দিন বেশ ভালোই কাটলো। মাঝে মাঝে মেঘ জমে, বৃষ্টি হয়, কখনো কখনো রোদ ওঠে। বাগানের শিউলি গাছ থেকে টুপটাপ করে ফুল ঝরে পড়ে, আর আমিও জানালার ধারে বসে প্রকৃতির নীল রূপ দেখি। দুপুর গড়িয়ে বিকেল হতেই তেরে জ্বর এলো খুকুদির। সে কি জ্বর, তার সঙ্গে ভুল বকা। মাথায় আইস ব্যাগ চাপানো হলো। ডাক্তার এলেন, ওষুধ দিয়ে গেলেন। তাই দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এই প্রথম আমার ঘরে ফেরার জন্য মন কেমন করতে লাগলো। মা বাবার কথাও মনে পড়ল। আর একটু এখানে থাকতে ইচ্ছে করলো না। আজ আর বিকেলে কোথাও
বেড়াতে গেলাম না। বাড়ির ছাদে উঠে পায়চারি করতে করতে সময় কেটে গেল। মাঝে একবার গেলাম খুকুদির ঘরে। খুকুদির কোনো জ্ঞান নেই, জ্বরটা কিন্তু একইভাবে রয়েছে, চোখ দুটো লাল, কাউকেই চিনতে পারছেন না, এমনকি নিজের মা বাবাকেও না। খুকুদির মা সমানে কেঁদে চলেছেন। ওনার কান্না দেখে আমারও চোখে জল এলো। খুকুদি বিহনে আমি কেমন যেন একা হয়ে গেলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে উপরের ঘরে শুতে গিয়ে এই বিপত্তি। দেখলাম আমার আগেই আমার বিছানা দখল করে কে যেন শুয়ে আছে। ঘরের ভেতরটা মমা করছে চাঁপা ফুলের গন্ধে। আমার সারা শরীর দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল। আমি দারুণ ভয়ে চিৎকার করে ছুটে বেরিয়ে এলাম। সেই রাতটা আমি নিচের ঘরে শুয়ে কাটালাম। এরপর সারা রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি। আমার বিছানা দখল করে যিনি শুয়েছিলেন তার কথা আমি কাউকে বলিনি। সেই তিনি যিনি একই দিনে পরপর 3 বার আমাকে দেখা দিলেন। যাই হোক, সকাল হতেই একজন লোককে দিয়ে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলো। তখন বেনারস এক্সপ্রেস চালু ছিল। সেই গাড়িতেই হাওড়া এলাম। এর ঠিক 2 দিন বাদেই খুকুদি মারা গেলেন। ওনার নাকি খুব খারাপ ধরনের ম্যানেঞ্জাইটিস হয়েছিল। পরে অবশ্য বাবার মুখে শুনেছিলাম খুকুদির বাবা যে ভদ্রলোকের কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তারও একমাত্র মেয়ে এই রোগেই মারা যান। তবে কি খুকুদির মৃত্যুর দূত হয়ে সেই মেয়েরই কায়াহীন ছায়া এসেছিল খুকুদিকে সতর্ক করতে অথবা কাছে টানতে, কে জানে।